সম্মানিত সুধী, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচন 2024 বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতার চেতনা, আদর্শ এবং সমন্বিত ঐক্যে উজ্জীবিত শাহেদ তানভীর মোস্তাফিজ লিখন নেতৃত্বাধীন প্যানেলের ইশতেহার ঘোষণায় সবাইকে স্বাগত জানাচ্ছি। বাইরে যারা বসে আছেন তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। অল্পক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইশতেহার ঘোষণা। আমরা অবহিত রয়েছে আগামী 9 জুন 2024 আমাদের বহুল প্রত্যাশিত যে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচন 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতার চেতনা, আদর্শ এবং সমন্বিত ঐক্য উজ্জীবিত আমাদের এই প্যানেল, সেই প্যানেলের আজকে ইশতেহার ঘোষণা। সম্মানিত সুধী, যারা এখনো বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান স্থলে এসে আসন গ্রহণ করবার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহেদ তানভীর এবং মোস্তাফিজ লিখন প্যানেলের সম্মানিত সভাপতি পদপ্রার্থী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সম্মানিত পরিচালক, কলেজ ও প্রশাসন এবং বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের রুটিন দায়িত্বে সভাপতি, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং দাবি দেওয়া নিয়ে যিনি দীর্ঘদিন উচ্চকণ্ঠ, আমাদের সবার পরিচিত মুখ প্রফেসর মোহাম্মদ শাহেদুল কবির চৌধুরী স্যার। উপস্থিত রয়েছেন শাহেদ তানভীর এবং মুস্তাফিজ লিখন নেতৃত্বাধীন প্যানেলের সম্মানিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সম্মানিত সহকারী পরিচালক জনাব মোহাম্মদ তানভীর হাসান স্যার। উপস্থিত রয়েছেন শাহেদ তানভীর মুস্তাফিজ লিখন নেতৃত্বাধীন প্যানেলের সম্মানিত অর্থ সম্পাদক পদপ্রার্থী এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকার উপসচিব কমন জনাব সৈয়দ মোস্তাফিজুর রহমান লিখন স্যার। উপস্থিত রয়েছেন বিসিএস স্বাধীনতা বিসিএস সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং শাহেদ তানভীর মুস্তাফিজ লিখন নেতৃত্বাধীন প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা জনাব মোহাম্মদ বিপুল চন্দ্র সরকার স্যার। উপস্থিত রয়েছেন অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ। বিনয়ের সাথে সকলকে অনুরোধ জানাবো যারা এখনো বাইরে বসে আছেন তাদেরকে আমাদের আসন স্থলে আসন গ্রহণ করবার জন্য। সম্মানিত সুধী, শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য, আমাদের আউটলাইন প্রদান করবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি শাহেদ তানভীর এবং মোস্তাফিজ লিখন নেতৃত্বাধীন প্যানেলের সম্মানিত সভাপতি পদপ্রার্থী, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পরিচিত মুখ, আন্দোলন সংগ্রামের অগ্রসেনানী, আমাদের প্রিয় অভিভাবক প্রফেসর মোহাম্মদ শাহেদুল কবির চৌধুরী স্যারকে বক্তব্য প্রদান করবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আসন্ন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের যে নির্বাচন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যে নির্বাচন, সে নির্বাচনে শাহেদ তানভীর মুস্তাফিজ লিখন প্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই নির্বাচনে আমাদের ব্যালট গ আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে আমাদের কমিটমেন্টগুলো কি
সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে এবং আমরা সামনে কি করব এগুলো নিয়ে একটি ইশতেহার আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আমাদের এখানে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত আমাদের সাংবাদিকবৃন্দ রয়েছেন, আমাদের প্রার্থীগণ রয়েছেন, এছাড়া আমাদের সারা দেশে ফেসবুক লাইভে সংযুক্ত রয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাবৃন্দ এবং শুভানুধ্যায়ীবৃন্দ। নিঃসন্দেহে নির্বাচন একটি এমন একটি বিষয় যেখানে প্রতিটি প্রার্থী, সমর্থক থেকে শুরু করে সবার মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় সে নির্বাচনটি হয়। এবং এই নির্বাচনে আমরা যারা এই প্যানেলে প্রার্থী হয়েছি, অতীতেও আমরা নির্বাচন করেছি, নির্বাচনে জয়ী হয়ে ক্যাডারের স্বার্থে বিভিন্ন সময়ে নানা আন্দোলন কর্মসূচি সহ বিভিন্ন কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি। স্বাভাবিকভাবেই আমাদের এই প্যানেলের একটি আদর্শিক অবস্থান রয়েছে। সেই আদর্শিক অবস্থানটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং মহান স্বাধীনতা এর আদর্শ আমরা ধারণ করি এবং তার সেই আদর্শ দ্বারা উজ্জীবিত হয়ে আমরা একটি ঐক্যবদ্ধভাবে এই প্যানেলে আমরা প্রার্থী মনোনয়ন দিয়েছি এবং তার প্রেক্ষিতে আগামী 9 জুনের নির্বাচনে আমাদের প্যানেল কার্যনির্বাহী কমিটির 95টি পদেই প্রার্থিতা দিয়েছে। এবং যেহেতু যে স্পিরিটের কথা আমরা বলেছি, আজ ঐতিহাসিক 7 জুন আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যময়। আমরা সবাই জানি আমাদের এই জাতিরাষ্ট্রের যিনি স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 1966 সালে এই জাতির লক্ষ্য এবং আলটিমেট গোলে পৌঁছবার জন্য যে পথনকশা দিয়েছিলেন, সেখানে 6 দফা আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে একটি মাইল ফলক। এবং আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে সারা দেশে এটি বাস্তবায়ন অর্থাৎ 6 দফা আদায়ে হরতাল ডাকা হয়েছিল এবং সেই আন্দোলন সংগ্রামকে পাকিস্তানের শাসক গোষ্ঠী স্বাভাবিকভাবে নেয়নি। ফলে তারা আজকের এই দিনে আন্দোলনকারীদের উপর নির্যাতন এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। প্রায় 11 জন শহীদ হন সেদিন। আমরা সেই দিনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা শ্রদ্ধা জানাই আমাদের জাতির পিতার প্রতি, কারণ তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তার নেতৃত্বে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক এবং এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অন্যতম সরকারি যে সিস্টেম রয়েছে, সেখানে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার হিসেবে আমরা এখানে সরকারি কর্মকর্তাগণ এই নির্বাচনে একটি প্ল্যাটফর্মের অধীনে নির্বাচন করছি। আমরা মনে করি আমাদের এই প্ল্যাটফর্মটি, আমাদের যে প্যানেলটি আমরা দিয়েছি, আমরা সবাই মিলে এই ক্যাডারের স্বার্থে, ক্যাডারের নানাবিধ সংকট বা চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবেলায় সম্মিলিত প্রয়াস চালাতে সক্ষম হব। এবং আমরা এই প্যানেলটি যখন তৈরি করি, সেখানে অবশ্যই আমরা যেটি বিবেচনায় নিয়েছি, আমাদের এই ক্যাডার সার্ভিসের নানা চ্যালেঞ্জেস, সেগুলো মোকাবেলার জন্য কি কি কৌশল অবলম্বন করা যেতে পারে, সেগুলো বিবেচনায় নিয়েছি আমরা। ফলে এই প্যানেলটি গঠনের ক্ষেত্রে আমরা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনাকে যারা ধারণ করেন তাদেরকে বিবেচনায় নিয়েছি। কারণ আমরা জানি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। ফলে আমরা আমাদের কাছে যেটি অতীত অভিজ্ঞতা থেকে যেটি প্রতীয়মান হয়েছে,
যে এমন একটি শক্তি দরকার যেটি সরকারকে যেমন তার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে নানা পলিসি বাস্তবায়নে যেমন সর্বাত্মক সহযোগিতা করবে, তেমনি তাদের পেশার মর্যাদা, স্বার্থ, অধিকার ইত্যাদি রক্ষা বা অর্জনের জন্য সরকারের সাথে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আলোচনা মাধ্যমে এবং সরকারের সাথে যোগাযোগের মাধ্যমে সেগুলো আদায়ে সক্ষম হবে। সেই বিবেচনায় আমরা এরকম একটি প্যানেল এবছরের নির্বাচনে আপনাদের সামনে উপস্থাপন করেছে। নিশ্চয়ই আমাদের যারা শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ রয়েছেন, ইতিমধ্যে আমাদের যে নির্বাচনী প্রচারণা চলেছে সারা দেশে আমরা সেটি লক্ষ্য করেছি যে আমাদের এই প্যানেলের প্রতি সারা দেশের সকল ক্যাডার কর্মকর্তাদের একটি জোরালো সমর্থন তৈরি হয়েছে। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আগামী 9 জুনের নির্বাচনে আমাদের এই প্যানেলটি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে এবং সে পথে আমরা এগোচ্ছি। এবং আমরা এই নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের প্রচারণায় নানাভাবে আমরা আমাদের সহকর্মীদের সামনে জবাবদিহি করেছি। কারণ এখানে আমরা যারা প্রার্থী হয়েছি, আমরা অতীতেও বিভিন্ন সময় নির্বাচিত আমরা ছিলাম এবং এই নির্বাচিত হয়ে আমরা আমাদের ক্যাডার স্বার্থ রক্ষার জন্যে নানাভাবে চেষ্টা করেছি। আমরা কখনো আলোচনার মাধ্যমে, কখনো আমাদেরকে আদালতেও যেতে হয়েছে, কখনো আন্দোলন সংগ্রামেও আমাদেরকে অবতীর্ণ হতে হয়েছে, কিন্তু আমরা সবসময় যেটা সমুন্নত রেখেছি সেটি হচ্ছে ক্যাডারের স্বার্থ কি এবং সেটা কিভাবে অর্জন করতে হয়, সে অর্জনের জন্য আমরা সদা সর্বদা সচেষ্ট ছিলাম। তো আমাদের এখানে আমাদের আজকের এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন আমাদের যারা শিক্ষায় কাজ করেন। বিশেষ করে আমি যেটি মনে করি, শিক্ষার সামগ্রিক উন্নয়নে আমাদের শিক্ষা সংশ্লিষ্ট যে সাংবাদিক ভাইরা রয়েছেন তারা যথেষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আমরা মনে করি যে কোনো দেশের অগ্রযাত্রায় বা আমরা যদি পার্টিকুলারলি শিক্ষার কথা বলি, সে জায়গায় যারা সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন তারা একটি বড় ভূমিকা পালন করেন। কারণ যে কোনো শিক্ষার যে কোনো বিষয়ে প্রচার করা, যে কোনো বিষয়ে মানুষের কাছে অবহিত করা, নানা ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে, চ্যালেঞ্জ যদি থেকে থাকে, সেগুলোকে তুলে আনা সহ নানাবিধ কাজের সাথে ইভেন আমাদের যে শিক্ষার মান, ভবিষ্যৎ শিক্ষা কি হবে ইত্যাদি নানা বিষয়ে তারা খোঁজ খবর রাখেন এবং এ বিষয়ে আমরা সংবাদপত্রে তার প্রতিফলন দেখতে পাই। আমরা দীর্ঘদিন ধরে আমাদের এই অ্যাসোসিয়েশনের নানা কাজে আমরা সব সময় আমাদের শিক্ষা নিয়ে যারা কাজ করেন তাদেরকে আমরা পেয়েছি। ফলে আমরা মনে করি যে এই আজকের এই নির্বাচনটিকে ঘিরে আমাদের যারা শিক্ষায় যারা কাজ করছেন সাংবাদিক ভাইয়েরা, তারা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের এই নির্বাচনী কার্যক্রমগুলো তারা দেখছেন, তারা প্রচার করছেন এবং নানা বিষয়ে তারা আমাদের এই নির্বাচনী প্রক্রিয়াগুলো তারা অনুসরণ করছেন। ফলে আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা মনে করি আমাদের আগামী নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আমাদের যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন তাদেরও একটি ভূমিকা রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সে ধরনের পরামর্শ এবং সে ধরনের পর্যবেক্ষণ আমাদের যারা সাংবাদিক রয়েছেন তাদের কাছ থেকে রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমাদের প্যানেলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা যারা এই ক্যাডার সার্ভিসের এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত রয়েছি, নানা সময়ে নানা সাংগঠনিক কার্যক্রমে আমরা দেখেছি যে আমাদের প্যানেলের পক্ষে যারা কাজ করছেন নানা জায়গায় সারা দেশে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের সমর্থক তাদের অনেক প্রত্যাশা, যে এই প্যানেলের কাছে অনেক প্রত্যাশা, কারণ তারা দেখেছেন অতীতের অভিজ্ঞতা থেকে যেটি দেখেছেন যে এই প্যানেলে যারা মনোনয়ন পেয়েছেন তাদের অতীত অভিজ্ঞতা এবং এই ক্যাডার সম্পর্কে তাদের যে ক্যাডারের প্রতি যে মমত্ববোধ রয়েছে এবং নিজের অধিকার আদায়ের যে দৃঢ় অবস্থান রয়েছে সেগুলো আমাদের
সারা দেশে আমাদের ক্যাডার কর্মকর্তাদের মধ্যে একটি প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। তো আসলে আমরা আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের ইতিমধ্যে আমরা কারা উপস্থিত হয়েছি সেটি আপনারা জেনেছেন। আমরা এই আজকে এখানে যে আমরা উপস্থিত হয়েছি, আমরা একটি নির্বাচন ইশতেহার করেছি। নিশ্চয়ই যে কোনো নির্বাচনের আগে যারা নির্বাচন করেন তারা তাদের এই নির্বাচনকে সামনে রেখে তারা কি করেছেন অতীতে, এখন কি করছেন, একইভাবে ভবিষ্যতে কি করবেন ইত্যাদি নানা বিষয় নিয়ে তারা উপস্থাপন করে থাকেন এবং আমাদের যারা সহকর্মী রয়েছেন তাদের কাছেও সেগুলো নিয়ে যান। তো আমরা আজকে আনুষ্ঠানিকভাবে এটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। একটু ব্যাকগ্রাউন্ড বলে রাখা দরকার, সেটি হচ্ছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এর একটা ইতিহাস রয়েছে এবং ইতিহাসটা খুব সংক্ষেপে যদি আমি বলি, সেটি হচ্ছে ব্রিটিশ যে সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটা আমরা জানি যে ব্রিটিশ সিভিল সার্ভিসের আদলে করা, সেই ইন্ডিয়ান সিভিল সার্ভিসেরই একটা সার্ভিস হচ্ছে এডুকেশন সার্ভিস। সেই এডুকেশন সার্ভিসটি পর্যায়ক্রমে সময়ের পরিক্রমায় আমরা যখন ব্রিটিশ রুল কায়েম হয় ভারতবর্ষে, তারপর থেকে শুরু করে ব্রিটিশ রুল শেষ হওয়ার পরে পাকিস্তানি শাসন এবং পরবর্তী সময় যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা পর্যায়ক্রমে দেখেছি এই এডুকেশন সার্ভিসটাই পর্যায়ক্রমে আজকের আমাদের যেটা আমরা বলছি ক্যাডার সার্ভিসের রূপ নিয়েছে। এ ধরনের অনেকগুলো সার্ভিস ছিল এবং এই সার্ভিসের যে রূপান্তর যেটি ঘটেছে, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো যদি আমরা বিবেচনায় নিই, সেখানে আমরা দেখতে পাবো যে ব্রিটিশ পিরিয়ডে আমরা একটি হোল ভারতবর্ষের জন্য একটি সিভিল সার্ভিস তৈরি করা হয়েছিল এবং এই এডুকেশন সার্ভিসটাও তার অংশ ছিল। পরবর্তীতে একই ধারাবাহিকতায় এটি আমরা জানি যে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন 1886 সালে এই ধরনের এই সার্ভিস গঠনের জন্য সুপারিশ করে এবং তার সুপারিশের প্রেক্ষিতে পরবর্তী সময়ে এডুকেশন সার্ভিস গঠিত হয়। ফলে আমরা যেটা দেখতে পাই যে ঐতিহাসিকভাবে এই সার্ভিসের একটি গুরুত্ব রয়েছে, প্রেক্ষাপট রয়েছে এবং পরবর্তী সময়ে যখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হয়, তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি প্রশাসনিক সংস্কারে হাত দেন। কারণ মুক্তিযুদ্ধের যে আদর্শ, যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেটি বাস্তবায়নে প্রশাসনিক সংস্কার অপরিহার্য ছিল এবং তিনি সে প্রশাসনিক সংস্কার তিনি চেয়েছিলেন যে যে পেশাগুলো রয়েছে, পেশায় যারা দক্ষ রয়েছে, নিয়োজিত রয়েছেন, তাদের মাধ্যমেই স্ব পেশা পরিচালনার তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং সেই রিফর্মের অংশ হিসেবেই আমরা জানি যে পরবর্তী সময়ে এই ক্যাডার সার্ভিসগুলো গঠন করা হয়। এগুলো একটি স্পেশালাইজড এবং টেকনিক্যাল সার্ভিস। একটি দেশের যে কোনো দেশের অগ্রযাত্রায় পেশার একটি গুরুত্ব রয়েছে এবং যে যে স্ব পেশায় যারা নিয়োজিত রয়েছেন তাদের মাধ্যমে যদি সেই পেশাগুলো পরিচালিত হয়, তাহলে সেগুলো থেকে ফল পাওয়া যায় অনেক বেশি। সেই জন্যে আমরা অবশ্যই জাতির পিতার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে তার যে দূরদর্শী চিন্তা এবং পেশাজীবীদের যে ক্ষমতায়ন এবং তাদের যে অধিকার নিয়ে তিনি সব সময় সারা জীবন তিনি তাদেরকে সংগ্রামে তাদেরকে সাথে যেমন পেয়েছেন এবং তাদের অধিকারগুলো রক্ষায় তিনি সব সময় কাজ করেছেন। কিন্তু আমাদের জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে 1975 সালের 15ই আগস্ট, যখন জাতির পিতা সহ তার পরিবারের বেশিরভাগ সদস্যকে সে রাতে নির্মমভাবে হত্যা করা হয়, জাতির গতিপথ পাল্টে যায় এবং সেই গতিপথ আমরা আবার সেই পশ্চাৎমুখী সাম্প্রদায়িক সে পাকিস্তানি ধ্যান ধারণায় রাষ্ট্র পরিচালিত হয় প্রায় 21 বছর। কিন্তু পরবর্তী সময়ে 1996-তে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠনের পর থেকে এবং এখন আমরা যেটা জানি সেই 2008-এর নির্বাচনের পর থেকে ধারাবাহিকভাবে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সরকার পরিচালিত হচ্ছে এবং তার যে দূরদর্শী চিন্তা, সেই দূরদর্শী চিন্তার ফলে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি, সামনে আমাদের স্মার্ট বাংলাদেশ।
ফলে আমরা আমাদের এই নির্বাচনে যে প্রতিপাদ্যটি নির্বাচন করেছি সেটি আমরা বলেছি রোড টু স্মার্ট এডুকেশন। এটি আমরা সেই স্মার্ট বাংলাদেশের সাথেই আমরা একটা লিঙ্কেজ স্থাপনের চেষ্টা করেছি এবং একটি পেশাজীবী সংগঠন হিসেবে আমরা চাই আমাদের পেশায় যারা জড়িত রয়েছেন তারাও স্মার্ট অফিসার হিসেবে, এডুকেটর হিসেবে তারা তৈরি হবেন, শিক্ষক হিসেবে তৈরি হবেন। এবং আমাদের এই প্যানেলের সেটিও একটি স্পিরিট হিসেবে আমরা নিয়েছি। ফলে আমি মনে করি যে আমাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সে নির্বাচনী ইশতেহারও আমরা এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে আমরা বিবেচনায় নিয়েছি। তো আমরা যে বিষয়টি আপনাদের সামনে এখন আমরা উপস্থাপন করতে যাচ্ছি সেটি আমাদের নির্বাচনী ইশতেহারে কে আমরা আমাদের অনেকগুলো বিষয় রয়েছে। আপনারা জানেন যে আমাদের বিসিএস জেনারেল এডুকেশনের বা এডুকেশন ক্যাডারের নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে এই ক্যাডার সার্ভিসটি এগিয়ে যাচ্ছে। সময়ে সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে, সেগুলো মোকাবেলায় আমাদের শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ আমাদের যে প্ল্যাটফর্মটি রয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন তার ছায়াতলে এই বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে, তার নেতৃত্বে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা সময় সময় দেখেছি, নানা সময় আমরা এই ক্যাডার সার্ভিসে, বিশেষ করে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারে যারা নিয়োজিত রয়েছেন তারা নানা সময় নানা ডিসক্রিমিনেশনের শিকার হয়েছেন। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সব সময় এই ডিসক্রিমিনেশন দূর করবার জন্য নানা নির্দেশনা বিভিন্ন সময় তিনি দিয়েছেন। এর অনেক ক্ষেত্রে সেই ডিসক্রিমিনেশন দূর হয়নি, বরং অনেক ক্ষেত্রে ডিসক্রিমিনেশন বেড়েছেও। তবে যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটি আমাদের প্রাণের সংগঠন এবং আমরা যারা ক্যাডার সার্ভিসে আছি, এডুকেশন ক্যাডারে আছি, আমরা সবাই এই সংগঠনটিকে শক্তিশালী করবার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি। ফলে আমি মনে করি যে একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে এই আমাদের বিসিএস জেনারেল এডুকেশন সার্ভিসের একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে এই প্ল্যাটফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধুমাত্র যে পেশাগত পেশার দাবি বা মর্যাদা ইত্যাদি রক্ষায় তা নয়, এটি একই সাথে শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। কেননা এই সিভিল সার্ভিসের এই ক্যাডারটি বাংলাদেশের সাধারণ শিক্ষা ধারার ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, পরিচালনার দায়িত্বে এভাবেই সার্ভিসটি গঠিত হয়েছে। এটিতে জেনারেল এডুকেশনের যে স্ট্রিমগুলো রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, টার্সিয়ারি, মাদ্রাসা এডুকেশন জেনারেল এডুকেশনের অংশ। এটা একটি কম্পোজিট ক্যাডার, এখানে এই ধারাগুলো একসাথে রয়েছে। কিন্তু একই সাথে আমরা এটিও লক্ষ্য করেছি আমাদের এই সার্ভিসটিকে নানা সময় খণ্ডিত করার চেষ্টা করা হয়েছে। নানা সময়ে অপেশাদারদেরকে এই ক্যাডারে আমরা আসতে দেখেছি বা কাজ করতে দেখেছি। ফলে আমরা মনে করি যে আমাদের আরেকটি স্পিরিট হচ্ছে, আমরা চাই বঙ্গবন্ধু যে স্পিরিট নিয়ে কাজ করেছেন স্ব পেশা পরিচালনার ক্ষেত্রে, যাতে করে আমাদের এই সার্ভিসটি তার পেশায় তার পরিচালনায় কাজ করতে পারে, সেটিও আমরা সবসময় আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলে এসেছি। তো আমরা আগামী নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, নিশ্চয়ই আমাদের সহকর্মী যারা রয়েছেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা আমাদের সাথেই রয়েছেন। এবং আমি এ পর্যায়ে আমাদের যে ইশতেহারটি রয়েছে সেটি আমরা ইশতেহারটি আপনাদের সামনে আমি পাঠ করছি। আপনারা জানেন যে আমরা আগেই বলেছি আমাদের এই ইশতেহারের বা আমাদের এই প্যানেলের মূল স্পিরিটটা হচ্ছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতার চেতনা, এবং সেটাকে বিবেচনায় নিয়ে আমরা প্রতিপাদ্য ঠিক করেছি রোড টু স্মার্ট এডুকেশন। এবং এই প্রতিপাদ্যকে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এবং আমি আগে বলেছি যে আমাদের ব্যালট এই ব্যালটে আগামী 9 জুন আমরা আমাদের সহকর্মী যারা রয়েছেন সেই সহকর্মীদের কাছ থেকে আমরা পূর্ণ সমর্থন পাবো, সে বিশ্বাস আমাদের রয়েছে।
তো আমি এখন যেটি ঘোষণা করতে চাই সেটি হচ্ছে আমরা জানি যে আমাদের এই সার্ভিসে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, অনেক ধরনের আমাদের ডিসক্রিমিনেশন আছে। তো সেগুলোকে আমরা সাজিয়েছি এভাবে যে আমরা যেহেতু আগামী 2 বছরের মধ্যে যদি নির্বাচিত হই, তাহলে এই 2 বছর সময়ের মধ্যে অগ্রাধিকার বিবেচনায় কোন বিষয়গুলোকে আমরা নেব এবং পর্যায়ক্রমে 2 বছরের মধ্যে কোন বিষয়গুলোকে আমরা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করব। এমন কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো 2 বছরে বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু এর কার্যক্রম শুরু করা যায়। সেই জন্য আমরা এমনভাবে বিষয়গুলো নির্বাচন করেছি যাতে করে বাস্তবায়ন যোগ্য, অর্থাৎ 2 বছরের মধ্যে যেগুলো সম্ভব সেগুলোকে একটা ক্যাটাগরিতে রেখেছি, যেগুলোকে আমরা বলছি অগ্রাধিকার আমাদের জন্য। আবার কিছু বিষয় রয়েছে সেগুলো হয়তো আমরা আমাদের এই টেনিউরে আমরা হয়তো শুরু করে যেতে পারবো, এবং এমন কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো আরো সময় সাপেক্ষ লাগবে। কিন্তু আমরা প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব বিবেচনায় নিয়ে আমরা কাজ করতে চাই। তো সেই হিসেবে আমরা যে বিষয়গুলোকে সবচাইতে গুরুত্ব দিই, আপনারা জানেন যে আমাদের সবাই জানেন, আমাদের এখানে যে সাংবাদিক ভাইরা যারা আছেন তারাও জানেন, বা আমাদের অভিভাবক যারা আছেন তারাও সবাই জানেন যে আমরা কি ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের এই সার্ভিসটি যাচ্ছে। তার মধ্যে একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি হচ্ছে পদোন্নতি। আপনারা জানেন যে আমাদের এই ক্যাডার সার্ভিসের প্রায় 16,000 কর্মকর্তা রয়েছেন, যারা প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদমর্যাদার। কিন্তু আমাদের এই পদোন্নতির একটি সংকট, এটি দীর্ঘদিনের। কিন্তু সময়ে সময়ে নানা ধরনের সরকারের সাথে আলোচনা বা ইত্যাদির মাধ্যমে আমরা নানা সময় এই পদোন্নতির কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের সমিতির পক্ষ থেকে আমরা সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলি করার চেষ্টা করেছি। কিন্তু তারপরেও আমাদের কাঙ্ক্ষিত পদোন্নতি, আমাদের কর্মকর্তাদের যোগ্যতা পূরণ করার পরেও কিন্তু তারা কখনোই, বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের অনেক ক্ষেত্রেই পদোন্নতি বঞ্চিত হচ্ছেন। এবং একটি উদাহরণ আপনাদের সামনে, সেটি হচ্ছে, আমি যদি এভাবে দেই, আমরা যখন আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি যখন পদোন্নতি পাই সেটি ছিল 2001 সালে। ওই সময় আমিও যেমন পদোন্নতি পেয়েছি প্রায় 7.5 বছর 8 বছরে, আমার সাথেও আমাদের যারা পাবলিক সার্ভিস কমিশন ফেস করে সার্ভিসে এসেছেন তারাও পদোন্নতি পেয়েছেন প্রায় 21 বছর বয়সে, 21 বছর সময় পার করার পরে, এবং তাদের অনেকেই সহকারী অধ্যাপক হিসেবে অবসরে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এখনো আমরা দেখছি যে সেই সংকটের একেবারে যে সূরা হয়েছে তা নয়। আমরা দেখতে পাই যে আমাদের, বিশেষ করে আপনারা জানেন যে আমাদের 16 ব্যাচের অনেক কর্মকর্তা যারা পদোন্নতি না পেয়ে সহযোগী অধ্যাপক হিসেবেই অবসরে চলে গেছেন। ফলে আমরা এই যাত্রায় পদোন্নতিকে অগ্রাধিকার বিবেচনায় নিয়েছি, এবং সেই পদোন্নতির ক্ষেত্রে আমাদের অধ্যাপক পর্যায়ের পদোন্নতি, ইতিমধ্যে আমরা অধ্যাপক পর্যায়ে পদোন্নতির জন্য কথা বলেছি এবং সেই সংক্রান্ত প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আমরা অন্যান্য টিয়ারেও, যেমন আমাদের সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সেখানেও পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের বিরাট একটি সংখ্যা যারা পদোন্নতি বঞ্চিত রয়েছেন। সেই পদোন্নতিকে আমরা বাস্তবায়ন করবার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। এই জন্য আমরা এটিকে আমাদের অগ্রাধিকার তালিকায় প্রথম অগ্রাধিকার হিসেবে আমরা বিবেচনায় নিয়েছি। আপনারা জানেন যে আমাদের যারা অধ্যাপক রয়েছেন, আমাদের যারা অধ্যাপক রয়েছেন, এই অধ্যাপকদের 2015 সালের পে স্কেলে আমাদের অধ্যাপক পদ একটি সময় 50% তৃতীয় গ্রেডে যেতে পারত, কিন্তু 15 পে স্কেলে সেই সুবিধাটা তুলে দেওয়ার কারণে এখন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাগণ যারা অধ্যাপক হন তারা 4র্থ গ্রেডে কর্মজীবন শেষ করছেন। এটি একটি চরম বৈষম্য বিভিন্ন ক্যাডারের মধ্যে। ফলে আমরা আমাদের অগ্রাধিকার তালিকা এটি রয়েছে যে অধ্যাপকদের পদটিকে তৃতীয় গ্রেড উন্নীতকরণ, এটি আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আমরা আমাদের যারা প্রভাষক রয়েছেন, এখানে আরেকটি ডিসক্রিমিনেশন তৈরি হয়েছে। আমাদের ক্যাডার সার্ভিসে বা আমাদের শিক্ষা ক্যাডারে যারা রয়েছেন, সাধারণত প্রভাষক থেকে পরবর্তী 9 গ্রেড থেকে পরবর্তী ধাপে পদোন্নতির জন্য 5 বছর সময়কে ফিডের টাইম বলা হয়। কিন্তু আমরা দেখেছি যে
আমাদের ক্যাডার কর্মকর্তাগণ, শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ পূর্ণ এই 5 বছরে তার সমস্ত যোগ্যতা থাকার পরেও পদোন্নতি পান না। বেশিরভাগকে দেখা যায় কেউ 10-12 বছরও প্রভাষক হিসেবে রয়ে গেছেন, কিন্তু আমরা দেখি অন্যান্য ক্যাডারে 5 বছর পূর্তিতেই তারা পদোন্নতি অথবা হায়ার গ্রেড পায়। আমরাও চাই যে আমাদের এই লেকচারার যারা রয়েছেন, এই পর্যায়ের কর্মকর্তা যারা রয়েছেন, তারাও 5 বছর পূর্তিতে তাদের পদোন্নতির যদি সমস্ত যোগ্যতা তারা পূরণ করে, সেক্ষেত্রে তারা 6ষ্ঠ গ্রেডে পদোন্নতি অথবা হায়ার গ্রেড পাওয়ার জন্য যা দরকার আমাদের, আমরা যদি নির্বাচিত হই, আমরা এটিকে আরেকটি অগ্রাধিকার হিসেবে বিবেচনায় নিয়েছি সেই জায়গায় সেটি সফল করবার জন্য, যাতে আমাদের প্রভাষকগণ সেই পদোন্নতি অথবা উচ্চতর গ্রেড তারা পেতে পারেন। আরেকটি বিষয়, আমরা আপনারা সবাই জানেন যে আমাদের শুধু যে প্রভাষক তা নয়, আমাদের সহকারী অধ্যাপক যারা সহযোগী হন তাদের জন্য সংকট রয়েছে, সেখানেও এই ধরনের পদোন্নতি বঞ্চিতরা রয়েছেন, সেটিও আমাদের বিবেচনায় থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে পদোন্নতি জন্য যোগ্যতা প্রয়োজন হয়। এখন যোগ্যতা যদি কেউ পূর্ণ করেন তাহলে তার পদোন্নতি অধিকারে পৌঁছায়, কিন্তু আমরা দেখেছি যে আমাদের শিক্ষা ক্যাডারের এই অধিকার বঞ্চিত হচ্ছে আমরা। সেজন্য আমরা সকল স্তরে এটিকে আমরা অগ্রাধিকার পর্যায়ে রেখেছি যে আমাদের সকল স্তরে নিয়মিত পদোন্নতি যাতে চালু করা যায় সে ব্যাপারে আমাদের অঙ্গীকার রয়েছে। আরেকটি হচ্ছে যে আমরা চাই যে প্রতি বছর একাধিকবার পদোন্নতির ব্যবস্থা করা, তা না হলে পরে যেটি ঘটে যে আমাদের ক্যাডার কর্মকর্তাগণের পদোন্নতির জট তৈরি হয়। বিগত কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি যে পদোন্নতির নিয়মিত পদোন্নতি হচ্ছে না, ফলে আমরা যদি নির্বাচিত হই এই নিয়মিত পদোন্নতির জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এরপরে আরেকটি অগ্রাধিকার তালিকা আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমাদের শিক্ষা ক্যাডারে যারা কর্মরত রয়েছেন, সিনিয়র জ্যেষ্ঠ কর্মকর্তা যারা রয়েছেন, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ, আমরা অন্যান্য ক্যাডার সার্ভিসে যেটি দেখি যে সার্ভিসের প্রয়োজনে তাদেরকে পরিবহনের ব্যবস্থা থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের অধ্যক্ষ, তারা সবচেয়ে সিনিয়র কর্মকর্তা বা উপাধ্যক্ষ, তাদের সেই সুযোগটি নাই। আমরা আমাদের অধ্যক্ষ বা উপাধ্যক্ষদের প্রাধিকারভুক্ত করতে চাই যাতে করে তারা সেই সুযোগটা তারা পেতে পারেন। সে ধরনের আমাদের এই বিশেষ করে ইশতেহারে আমরা আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ যারা রয়েছেন তাদের জন্য প্রাধিকার অন্তর্ভুক্ত করা এবং তারই প্রেক্ষিতে তাদেরকে সেই সুবিধা বা সুযোগ দেওয়া। কারণ এখন একজন অধ্যক্ষের দাপ্তরিক অনেক প্রয়োজনীয়তা রয়েছে, তাকে নানা জায়গায় যেতে হয়, পরীক্ষা থেকে, পাবলিক পরীক্ষা থেকে শুরু করে নানা পরীক্ষা, জেলা সমন্বয় কমিটি বা আইন শৃঙ্খলা কমিটি সহ নানা জায়গায় তাকে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং এটি প্রয়োজনীয়তা রয়েছে। তারপর হচ্ছে আরেকটি বড় আমাদের ডিসক্রিমিনেশনের জায়গাটি হচ্ছে যে আমাদের যে অফিসগুলো রয়েছে, দপ্তর বা অধিদপ্তর যেগুলো রয়েছে, সেখানেও কাম্য সংখ্যক পদ নেই। ফলে আমরা মনে করি যে সে সমস্ত দপ্তরেও এ ধরনের পদ সৃজন এবং আমাদের যে ক্যাডার স্ট্রেংথ রয়েছে সেটা অনুযায়ী আমাদের প্রথম গ্রেডের, দ্বিতীয় গ্রেডের, তৃতীয় গ্রেডের পদ সৃজন জরুরি। শুধু যে কলেজে অধ্যাপকদের তৃতীয় গ্রেড তা নয়, আমাদের এখানে শিক্ষা বোর্ড রয়েছে, আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউট নায়েম রয়েছে, আমাদের অধিদপ্তর রয়েছে, এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমাদের শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ কাজ করেন। সেখানেও আমরা মনে করি যে প্রশাসনিক শৃঙ্খলা এবং আমাদের একটা ক্যারিয়ারের জন্য সেখানেও আনুপাতিক হারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পদ সৃজন এবং সে উদ্যোগও আমরা অবশ্যই আমাদের থাকবে। আরেকটি বিষয় যেটি আলোচনায় এসেছে, আমাদের বর্তমান সরকারের নানা উদ্যোগের কারণে শিক্ষার যে সম্প্রসারণ হয়েছে, শিক্ষার্থীরা যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এখন বিভিন্ন শ্রেণীতে তারা পড়াশোনার জন্য আসছে, এই যে নানা প্রণোদনার কারণে এখন যেটি প্রয়োজন হচ্ছে যে এটির ব্যবস্থাপনার জন্য আমাদেরকে একটি উন্নয়নের দরকার।
সেই ব্যবস্থাপনা উন্নয়নের জন্য এখন যেটি করা হয়েছে প্রস্তাবনা, সেটি হচ্ছে যে আমাদের এই ধরনের বড় যে সমস্ত কলেজ রয়েছে, বৃহৎ কলেজ যেখানে রয়েছে, সেখানে উপাধ্যক্ষের অতিরিক্ত পদ সৃজন করা জরুরি। আমরাও এটি আমাদের অগ্রাধিকার তালিকায় রেখেছি। আমরা মনে করি যে আমাদের এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আরেকটি উপাধ্যক্ষের পদ সৃজন দরকার। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখি যে অন্যান্য ক্যাডারের সাথে ডিসক্রিমিনেশন আরেকটি জায়গা তৈরি হয়েছে। আমাদের মাত্র 4টি টিয়ার রয়েছে, প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক। কিন্তু অন্যান্য ক্যাডারে আমরা দেখেছি যে এটি 6টি, কমপক্ষে 6টি টিয়ার রয়েছে। তো আমরাও চাই যে এই ডিসক্রিমিনেশন যদি দূর করতে হয় তাহলে আমাদের এখানে 6 স্তর বিশিষ্ট একটি কাঠামো দরকার। আমরা সে ধরনের উদ্যোগ আমাদের থাকবে যাতে করে আন্তঃক্যাডার বৈষম্য দূর করা যায়। এটি আমাদের আরেকটি অগ্রাধিকার জায়গায় রয়েছে। আমরা আরেকটা এর আগেও বলেছিলাম যে আমাদের শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ বলা হয় যে তারা অর্জিত ভ্যাকেশন ডিপার্টমেন্ট বলা হয়। তো ভ্যাকেশন ডিপার্টমেন্ট হলে যেটি হয় যে বেনিফিট তারা পান, যেটা অর্জিত ছুটির কথা যেটি বলা হয়, সে বেনিফিট অন্যান্য অর্থাৎ ভ্যাকেশন ডিপার্টমেন্টের বাইরে যারা রয়েছেন তাদের থেকে তারা সেখানে একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়। এখন আমাদের যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে শিক্ষা ক্যাডারে এখন সত্যিকার অর্থে ছুটি বলতে যা বোঝায় আগে যেটা ছিল সেটি এখন নাই। তাদেরকে ছুটির সময় কাজ করতে হয়। ফলে এখন অর্জিত ছুটির বিষয়টি আসলে বর্তমান বাস্তবতায় এর যৌক্তিকতা আমাদের, সেজন্য আমরা বলবো যে আমাদের এই অর্জিত ছুটিটি আমাদের পূর্ণ গড় বেতনে আসলে পাওয়ার উচিত, যেটি অন্যান্য সার্ভিসে তারা পেয়ে থাকেন। শুধুমাত্র এই বাংলাদেশে মাত্র এই 15-16 হাজার কর্মকর্তা এটা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে দেখা যায় যে অবসরকালীন সময়ে তারা অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা মনে করি এটা থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে আমাদের এই অর্জিত ছুটির বিষয়টিও আমরা নিশ্চিত করতে চাই এবং এই নিয়ে সরকারেরও একটি উদ্যোগ রয়েছে, আমরা সেটি বাস্তবায়ন করতে চাই। আমাদের পরবর্তী অগ্রাধিকার তালিকা যেটা রয়েছে, আপনারা জানেন যে আমাদের বিভিন্ন অফিস রয়েছে, সেই অফিসগুলো শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দ্বারাই পরিচালিত হওয়ার কথা। কিন্তু আমরা লক্ষ্য করেছি সময়ে সময়ে এই পদগুলো শিক্ষা ক্যাডার বহির্ভূতরা সেখানে পদায়ন নিয়েছেন এবং সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ক্যাডার কম্পোজিশনভুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পদগুলো তারা নিয়োগ বিধি সংশোধন করে আমাদের সাথে কোনো রকম আলোচনা না করেই তারা কি করেছেন, সে নিয়োগ বিধি সংশোধন করেছেন। কিন্তু আমরা গত বছর এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা সরকারের কাছে এটি জানিয়েছি। এগুলো সবগুলোই হচ্ছে আমাদের ক্যাডার কম্পোজিশনভুক্ত পদ, সেগুলোকে সংশোধন আমাদের এই পদগুলোতে সংশোধন করে অন্য কাউকে নেওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য আমরা মনে করি যে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, নায়েম, বিএমটিটিআই যে নিয়োগ বিধি করা হয়েছে সেটি বাতিলে আমাদের উদ্যোগ থাকবে এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব সরকারের সাথে আলোচনা বা ইত্যাদি, বা আমাদের এখানে সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনাদের সাথে নিয়ে আমরা যদি প্রয়োজন হয় যে কোনো ধরনের উদ্যোগ আমাদের থাকবে সেগুলো। এছাড়া আমরা বলেছি যে আমাদের সরকারি কলেজগুলোর আরো কিছু ফ্যাসিলিটিস দরকার হয়। আমরা জানি যে আমাদের শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ সারা দেশে তারা যখন নতুন নিয়োগ পান অথবা তারা বদলিযোগ্য চাকরি, কিন্তু তারা এই ধরনের ফ্যাসিলিটিস না থাকাতে অনেক প্রত্যন্ত অঞ্চলে তাদের বসবাসের বা আমাদের নারী সহকর্মী আছে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হন। ফলে আমরা মনে করি যে আমাদের এই কলেজগুলোতে এক ধরনের ফ্যাসিলিটিস বাড়ানো দরকার, যে সেখানে আবাসন বলি, রেস্ট হাউস বলি ইত্যাদি, সেটিও আমরা বলেছি। আমাদের প্রশাসনিক যে কাঠামো বিন্যাসটি রয়েছে এটি খণ্ডিত বা বিচ্ছিন্ন। আমাদের শিক্ষা ক্যাডারের সকল ক্যাডারেরই কিন্তু মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রশাসনিক কাঠামো রয়েছে, কিন্তু আমাদের এই শিক্ষা ক্যাডারে সেটি নাই। আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সেভাবে নাই। আমাদের একটি আঞ্চলিক অফিস হয়েছে, যদি এটা নতুনভাবে হচ্ছে সেটি হয়তো একটা পর্যায়ে পরিণতি, একটা বাস্তব রূপ নেবে। আমি মনে করি যে আমাদের এখানেও প্রশাসনিক কাঠামোটাও আমাদের দরকার রয়েছে। আরেকটি হচ্ছে
যে আমাদের প্রত্যেকটি ক্যাডার সার্ভিসেরই তাদের একাডেমি রয়েছে, অথচ আমরা যারা শিক্ষায় কাজ করি আমাদের এই ধরনের একাডেমি নাই। এটা দীর্ঘদিনের আমাদের ক্যাডার কর্মকর্তাদের দাবি রয়েছে, এই দীর্ঘদিনের দাবি রয়েছে যে একটি একাডেমি প্রতিষ্ঠার। আমাদের পক্ষ থেকেও আমরা এই ধরনের উদ্যোগ আমরা ইতিমধ্যে ধারণাপত্র উপস্থাপন করেছি। আমরা আশা করি যে আমরা যদি নির্বাচিত হই এটিকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং গবেষণার কোনো বিকল্প নেই, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই সার্ভিসের ডেভেলপমেন্টের জন্য বা আমাদের যারা ক্যাডার কর্মকর্তা রয়েছেন তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট বলি, প্রফেশনাল ডেভেলপমেন্ট বলি, এটা খুবই সীমিত। সেজন্য আমরা মনে করি যে আমাদের উচ্চতর গবেষণা বা ইত্যাদির জন্য আসলে বিভিন্ন প্রজেক্ট বা প্রোগ্রাম নেওয়া যেতে পারে। কারণ আমরা জানি যে অন্যান্য ক্যাডার সার্ভিসের বা মন্ত্রণালয়ের এই ধরনের প্রোগ্রাম রয়েছে। আমরা আশা করি যে আমরা এই ধরনের একটি উদ্যোগ নেব যাতে করে আমাদের ক্যাডার কর্মকর্তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট অথবা প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য তাদের রিসার্চ বলি এসব জায়গায় তারা সুযোগ তৈরি হয়। এবং আমি আগেই বলেছি যে আমাদের স্মার্ট বাংলাদেশ হচ্ছে আমাদের অভিষ্ট রাষ্ট্রের, তো সেখানে যদি আমরা পৌঁছাতে চাই তাহলে অবশ্যই আমরা মনে করি যে আমাদের গবেষণা, উচ্চতর ডিগ্রি ইত্যাদি এবং সেটি দেশি বা আন্তর্জাতিক সব ক্ষেত্রের প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে যেটি আমি উল্লেখ করতে চাই সেটি আরেকটি আমাদের অগ্রাধিকারের সেগমেন্ট রয়েছে, সেটি তো হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ উচ্চশিক্ষায় সবচেয়ে বেশি তাদের কন্ট্রিবিউশন, এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের কর্মকর্তাদের যে একাডেমিক ডেভেলপমেন্ট বা ইত্যাদির ক্ষেত্রে তাদের জার্নাল বা গবেষণা পত্র সেটি প্রকাশ বাস্তবে শিক্ষার মান উন্নয়নে সহায়তা করে। সেক্ষেত্রে আমাদের উদ্যোগ থাকবে কি করে এ ধরনের প্রকাশনা আরো বাড়ানো যায়, সহায়তা দেওয়া যায় যারা গবেষণা করবেন তাদের। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে কর্মস্থলে নিরাপত্তা। আমাদের সহকর্মীগণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে নানা সময়ে নানা ধরনের প্রতিকূল পরিবেশে তাদের কাজ করতে, যেমন পাবলিক এক্সাম যখন হয় অত্যন্ত কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দায়িত্ব তাদের পালন করতে হয়, যখন ইলেকশন নির্বাচন হয় সেখানে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। আমরা মনে করি যে আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যারা সহকর্মী রয়েছেন কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে আলোচনা বলি বা যাই বলি সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের আমরা যদি নির্বাচিত হই, আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা অবশ্যই সে ব্যাপারে আমাদের উদ্যোগ থাকবে। আমরা আরেকটি বিষয় বলেছি, বিভিন্ন কলেজে বা অফিসে আমাদের কর্মকর্তাদের অবসর সময় বলি অথবা সভা করবার জন্য বা যে কোনো ধরনের আলাপ আলোচনার জন্য লাউঞ্জ থাকা দরকার। কারণ ওই সময়টাতে সারাদিনের নানা ধরনের ব্যস্ততায়, নানা আলোচনায় অনেক সময় এই ধরনের লাউঞ্জের প্রয়োজন হয়। আমরা মনে করি যে এই ধরনের লাউঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে উদ্যোগ থাকবে। আমরা সংশ্লিষ্টদের সে ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য আমাদের দিক থেকে প্রচেষ্টা থাকবে। আরেকটি বিষয় আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন হচ্ছে আমাদের শিক্ষাবিদ ইনস্টিটিউট প্রতিষ্ঠা। আমরা শিক্ষাবিদ ইনস্টিটিউট প্রতিষ্ঠা কল্পে আমরা চাই যে এই এমন একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা, সেটি প্রতিষ্ঠার জন্য আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। আমাদের এই শিক্ষাবিদ ইনস্টিটিউটের আমরা যে অফিসটি এখন কেন্দ্রীয় অফিসটি ব্যবহার করি সেটা আমাদের শিক্ষাবিদ ইনস্টিটিউটেরই, সেখানে আমাদের এই অ্যাসোসিয়েশনের অফিস রয়েছে। এছাড়া আমাদের শিক্ষাবিদ ইনস্টিটিউটের জন্য আমাদের জায়গা রয়েছে। আমরা চাই যে সেই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা এবং একই সাথে আমরা ঢাকার কেন্দ্রেও এ ধরনের ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য আমাদের উদ্যোগ থাকবে। সেজন্য আমাদের কিছু কাজের অগ্রগতিও আছে, আমরা সেটি বাস্তবায়নে আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের পদোন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় সংকটটি হচ্ছে আমাদের যে বিষয়ভিত্তিক বিভাজন রয়েছে। বিষয়ভিত্তিক বিভাজনের ফলে যেটি দেখা যায় যে আমাদের ক্যাডার কর্মকর্তাগণের মধ্যে যারা বিষয়ের অ্যাডভান্টেজের কারণে অনেক সময় জুনিয়র ব্যাচের কর্মকর্তা সিনিয়র ব্যাচের কর্মকর্তার আগে পদোন্নতি পান। আবার একই সাথে এর ভেতরেও আছে, একই ব্যাচের মধ্যে আমরা দেখি যে বিষয়ভিত্তিক বিভাজনের জন্য এটি হয়। যদি ব্যাচ ভিত্তিক পদোন্নতিটাকে বাস্তব, কারণ আমরা অলরেডি এর কিছুটা সফলতা আমরা পেয়েছি, সেই ব্যাচ ভিত্তিক পদোন্নতির কার্যক্রমকে যদি আমরা আমাদের অগ্রাধিকার তালিকা এটিও রয়েছে, পদোন্নতির ক্ষেত্রে ব্যাচ ভিত্তিক পদোন্নতিকে বাস্তবায়ন করা, সেটিও আমরা আমাদের এই কমিটমেন্টের জায়গায় আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। এছাড়া আপনারা জানেন যে আমাদের এই সার্ভিসের অনেকগুলো আমরা বলবো যে চ্যালেঞ্জ আছে। এখন আমি আগেই বলেছি 2 বছর সময়ের মধ্যে যে সবকিছু মেটানো সম্ভব তা কিন্তু নয়, কিন্তু আমাদের উদ্যোগ রয়েছে, প্রচেষ্টা রয়েছে 2 বছর সময়ের মধ্যে অগ্রাধিকার দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা। আপনারা এটি জানেন যে এই সার্ভিসের আমরা যারা রয়েছি এবং আমরা বিভিন্ন সময়ে যারা দায়িত্ব পালন করেছি, বিভিন্ন সময়ে এই সমিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কিছু অর্জনের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে আমরা যে প্যানেলটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যে কমিটমেন্টগুলো করলাম, আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারবো, অথবা আমরা যারা কাজ করছে সমিতিতে দীর্ঘ সময় ধরে আমাদের আসলে অ্যাচিভমেন্টের জায়গাটা কি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাংবাদিক ভাইরা এটা খুব ভালো করেই জানেন যে যখন একসাথে অনেকগুলো কলেজ সরকারিকরণের উদ্যোগ সরকার নেন, আমরা সাথে সাথে সরকারের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু আমরা জানি যে এই বেসরকারি কলেজগুলো সরকারিকরণের সাথে অতীতে এই কলেজের শিক্ষকগণ ক্যাডারভুক্ত হয়েছিলেন, কিন্তু যখন এত বড় সংখ্যক প্রায় 18-20 হাজার শিক্ষক যখন সরকারি হচ্ছেন, সেই বিষয়টাকে বিবেচনায় নিয়ে আমরা তখনই 2016 সালে, আমি তখন সমিতির মহাসচিবের দায়িত্ব পালন করেছি, সেই সময়ে আমরা যাতে করে এই সরকারি কলেজের যেগুলো সরকারি হচ্ছে তারা যাতে ক্যাডারভুক্ত না হন, তাদের জন্য স্বতন্ত্র নিয়োগ বলেন, পদোন্নতি বলেন, তাদের ধারাবাহিকতায় আমরাও চাই যে তাদেরও পদোন্নতি, তাদের নিয়োগ, চাকরির নিরাপত্তা সবকিছু তাদের হোক। কিন্তু সেটি যদি আমাদের সার্ভিসের সাথে মেলানো হয়, তাহলে অতীতে আমরা দেখেছি যে আমাদের যারা শিক্ষা ক্যাডারে সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সুপারিশকৃত হয়ে নিয়োগ পেয়েছেন, তারা অনেক ডিসক্রিমিনেশনের শিকার হন। সেই জন্য আমরা সেই 2016 সালে আমাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে ক্যাডার নন ক্যাডার হিসেবে রাখবার জন্য আমরা আন্দোলন সংগ্রামে পর্যন্ত করি, এবং যার কারণে 2018 সালে এই বিধিটি প্রবর্তন করা হয়, আত্মীকরণ বিধিমালা, যেটা নন ক্যাডার আত্মীকরণ বিধিমালা। এবং আমরা এখানে আজকে যারা উপস্থিত রয়েছে সেই আন্দোলন সংগ্রামের সাথে আমরাও জড়িত ছিলাম। সেটি আমাদের মনে করি যে আমাদের বিশেষ করে আমাদের ফিউচার জেনারেশনের জন্য, আমাদের যারা নবীন সহকর্মী আছে তাদের জন্য একটি শক্তিশালী প্রোটেকশন, সেটি এখনো পর্যন্ত সেটি বজায় রাখতে সক্ষম হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন সময়ে যখন কলেজগুলো সরকারি হয়েছে অতীতে, এবং বিধিমালা জারি করে তাদেরকে ক্যাডারভুক্ত করা হয়েছিল, কিন্তু তারাই যখন আবার এই ক্যাডারভুক্ত হওয়ার পরেও তারা জ্যেষ্ঠতা বা পদোন্নতির ক্ষেত্রে সুবিধা নেয়ার জন্য তারা আদালতে যান। কিন্তু আমরা জানি যে এর বিপক্ষে আমাদের বিশেষ করে 17 ব্যাচ এবং 18 ব্যাচ প্রথমে আদালতে যান তারা, এবং পরবর্তী সময়ে আমরা যারা সমিতিতে আসি আমরাও সেই মামলাগুলোকে আমাদের সমিতির মামলা বলে বিবেচনায় নেই। এবং আপনারা নিশ্চয়ই আমাদের ক্যাডার কর্মকর্তাগণ জানেন যে সেই মামলায় এই যে ক্যাডারভুক্তি করা হয়েছিল সেটিকে আদালত বাতিল করে দেয়, এবং পরবর্তী এখন যেটি আমরা মনে করি যে এটিও আমাদের এই সমিতির একটি বড় ধরনের
অ্যাচিভমেন্ট। আমরা আমাদের ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণে ব্যাকলগ ছিল। আমাদের সমিতির পক্ষ থেকে আমরা যখন কাজ করেছি, আমরা এই ব্যাকলগ দূরীকরণের জন্য আমাদের অধিদপ্তর একই সাথে পাশাপাশি আমাদের নায়েমের সাথে আলাপ আলোচনা করে ব্যাকলগ দূর করার জন্য বিভিন্ন ভেন্যুতে আমাদের বুনিয়াদী প্রশিক্ষণটি আমরা আয়োজন করতে সক্ষম হই সমিতির দৃঢ় অবস্থানের কারণে, এবং আমাদের ক্যাডার কর্মকর্তাগণের যে ব্যাকলগ ছিল সেটা কমে এসেছে। আমরা আরেকটি আমরা বলবো যে এটা খুবই বড় ধরনের একটি অগ্রগতি আমাদের, সেটি হচ্ছে আমরা দীর্ঘদিন পদ সৃজনের একটি প্রক্রিয়া পেছনে ছুটেছি, কিন্তু সেটি ছিল একেবারেই ভুল পথে। আমরা সমন্বিত পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটি 14 সালে শুরু হয় এবং সেটি 23 সালে এসে বাতিল করে দেয়া হয় যে উদ্যোগ চলবে না। কি করতে হবে? সমন্বিত হবে না, কলেজ ভিত্তিক করতে হবে। সেটি করতে গিয়ে আমরা খুবই এমন কিছু সিদ্ধান্ত, সরকারের অতীত সিদ্ধান্ত পেয়েছি যেটি আগে আমরা এই প্রক্রিয়ার সাথে আমরা কখনো দেখিনি। 1987 সালের একটি প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী 16টি পদে এবং আরেকটি হচ্ছে বাংলা ইংরেজির জন্য 18টি পদ নিয়ে এক একটি প্যাটার্ন তৈরি করা আছে, যেখানে অনার্স মাস্টার্স ইত্যাদি রয়েছে। সেটার উপর ভিত্তি করেই এখন আমরা পদ সৃজনের কাজটি, এবং ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এই প্যাটার্নটিকে অ্যাগ্রি করেছেন এবং বলেছেন এটাই যৌক্তিক। যদিও সে কারণে তারা পরামর্শ দিয়েছেন যে কলেজ ভিত্তিক প্রস্তাবনা পাঠাতে, এবং সেই কাজটি আমরা সফল করতে সক্ষম হয়েছি। আমরা মনে করি যদি এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে তাহলে শিক্ষা ক্যাডারে যে শিক্ষক সংকট চলছে এবং এর ফলশ্রুতিতে যে পদোন্নতি সংকট চলছে সেটি দূরীভূত হবে। এটি একটি বড় ধরনের ব্রেক থ্রু আমরা মনে করি। পাশাপাশি শুধু এমন নয়, আমাদের আইসিটি বিষয়ের মেধাবী শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু পদোন্নতি বঞ্চিত হতেন। এই প্রক্রিয়ায় এখন আইসিটিতেও পদ সৃজন হবে, যেখানে 7টি করে পদ সৃজন হবে, অধ্যাপকের পদ সৃজন হবে। এই ধরনের কিছু ব্রেক থ্রু আমরা করতে সক্ষম হয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আগেই বলেছিলাম যে আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষদের পরিবহনের ব্যবস্থার কাজ করব। আমরাও ইতিমধ্যে এটি প্রাধিকারভুক্ত করার জন্য আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় তারা আমাদের পরামর্শ দিয়েছেন এটাকে প্রাধিকারভুক্ত করবার জন্য। সেই উদ্যোগটি আমরা নিয়েছি। আপনারা জানেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছুটি আগে একদিন ছিল, কিন্তু বর্তমানে সেটি আমাদের শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ 2 দিন ছুটি ভোগ করছেন অন্যান্য সবার মতো। সেক্ষেত্রে আমাদের সমিতির পক্ষ থেকে আমাদের অতীতে আমরা চেষ্টা করেছি, সেটি সফল হয়েছে। আর 2016 সালের পর থেকে আপনারা জানেন যে আমাদের পার্শ্ব প্রবেশ একটি বড় সংকট, যেটি আমাদের নানা রকম পার্শ্ব প্রবেশ আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। ফলে 16 সালের পর থেকে এ ধরনের পার্শ্ব প্রবেশ বন্ধ রয়েছে, এবং এই বন্ধ থাকার ক্ষেত্রে আমরা ভূমিকা রেখেছি, আমাদের সমিতি ভূমিকা রেখেছে। সেই জন্য সেই পার্শ্ব প্রবেশগুলো বন্ধ রয়েছে এবং এগুলো আসলে প্রয়োজনীয়তাও নাই। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যারা প্রদর্শক রয়েছেন তাদেরকে যে ক্যাডারভুক্তের সফলতা, আমাদের অভিজ্ঞতা এবং আমাদের ভবিষ্যতে যে কি কি করব আমরা সে বিষয়ে আপনাদের সামনে যেগুলো আমরা উপস্থাপন করলাম, সামগ্রিক বিবেচনায় এবং আমাদের এই প্যানেলের যে স্পিরিট এবং এই প্যানেলের যে আদর্শিক অবস্থান সবকিছু মিলে আমরা মনে করি যে আগামী নির্বাচনে 9 জুন যে নির্বাচনটি হতে যাচ্ছে সে নির্বাচনে আমাদের সহকর্মীরা বিসি জেনারেল এডুকেশন ক্যাডারের কর্মকর্তাগণ আমাদের সমর্থন জানাবেন, এবং আমরা সারা দেশে সেই সমর্থনের জোয়ার আমরা লক্ষ্য করেছি। এবং তবে এটিও আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই যেহেতু প্রতিদ্বন্দ্বী অনেকেই রয়েছেন, তাদেরও নানা কৌশল রয়েছেন যে আমাদের এই জয়যাত্রাকে বাধাগ্রস্ত করার। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখেছি সে বাধাগ্রস্ত করার প্রক্রিয়াটি তাদের সেটিকে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। নানা নেতিবাচকতা, অপপ্রচার, মিথ্যাচার ইত্যাদি দিয়ে তারা সেগুলো করার চেষ্টা করছেন, এবং আমি মনে করি যে আমাদের সহকর্মীরা সচেতন রয়েছেন। আমরা কোনো ধরনের চাপ, কোনো ধরনের
আমাদেরকে অর্থাৎ আমরা এই প্যানেলে যারা রয়েছে তাদের উপর যে কোনো ধরনের যদি চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়, আমরা আমাদের অবস্থান থেকে কোনোভাবেই চ্যুত হব না এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সহকর্মীদের সে আস্থা আমাদের উপর রয়েছে এবং নিশ্চিতভাবে আমরা আগামী নির্বাচনে, যে নির্বাচনটি 9 জুন হতে যাচ্ছে, আমাদের শিক্ষা ক্যাডারের আগামী পথ চলায় এই নির্বাচনটি অত্যন্ত ক্রিটিক্যাল আমাদের কাছে মনে হয়েছে এবং সেই নির্বাচনে আমরা আশা করি আমাদের সবার সমর্থনে আমরা নিরঙ্কুশ বিজয় লাভ করব, সেই প্রত্যাশা আমার রয়েছে। আমি আপাতত এখানে শেষ করতে চাই। নিশ্চয়ই আমাদের এখানে সাংবাদিক বন্ধুরা রয়েছেন যারা দীর্ঘদিন আমাদের সাথে কাজ করছেন, এই ক্যাডার সার্ভিসের শিক্ষায় তারা ভূমিকা রাখছেন, তাদের কাছ থেকেও হয়তো আমরা নানা জিজ্ঞাসা তাদের থাকতে পারে। সে বিষয়ে এখন আমি এখানে শেষ করতে চাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার এই ভার্চুয়ালি কানেক্টেড আমার প্রিয় সহকর্মীবৃন্দ যারা রয়েছেন, আপনারা আগামী 9 তারিখ নির্ভয়ে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে, যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা এক আছি, আমরা ঘাবড়ের পরিচিত মুখ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আন্দোলন সংগ্রামের অগ্রসেনানী প্রফেসর মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরী স্যার। সম্মানিত সুধী, আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আমাদের উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা। তার আগে একটু কথা বলতে চাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহেদ তানভীর মুস্তাফিজ লিখন প্যানেলের সহসভাপতি, ঢাকা মহানগর পুরুষ প্রার্থী প্রফেসর সৈয়দ মইনুল হাসান স্যার, অধ্যাপক বাংলা, সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা। উপস্থিত রয়েছেন সহসভাপতি, ঢাকা মহানগর নারী, প্রফেসর সুফিয়া আক্তার, অধ্যাপক ব্যবস্থাপনা, ইডেন মহিলা কলেজ ঢাকা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর পুরুষ এবং স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের যুগ্ম সম্পাদক 1 জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান, সরকারি তিতুমির কলেজ ঢাকা। উপস্থিত রয়েছেন আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব দাউদ হোসেন রাজা স্যার। সম্মানিত সুধী, আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, তারপরে রিভিউ বা মূল্যায়নে স্যারেরা কথা বলবেন নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমরা পেশাজীবী সংগঠন করি, স্বাভাবিকভাবে আমাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আমরা সরকারের সাথে প্রথমত যেটি আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করি। গত কিছুদিন আগে যে আন্দোলনটি হয়েছে সেটা আমাদের নানা বিষয় তো রয়েছে, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটি ছিল হচ্ছে যে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধন করে সেখানে শিক্ষা ক্যাডারকে বাদ দেওয়া হয়েছে। মূলত ওইটাকেই আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের অস্তিত্বের জন্য চ্যালেঞ্জ, সেই জন্য আমরা হয়তো ওই সময় এই আন্দোলন কর্মসূচি ওই আন্দোলন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন দাবি দেওয়াদের তো কৌশল রয়েছে, সরকারের সাথে আলাপ আলোচনা ইত্যাদির মাধ্যমে সেটি যদি সম্ভব না হয় তাহলে তো স্বাভাবিকভাবে যে কোনো সংগঠনেরই তার অধিকার রয়েছে সেগুলো দাবি দেওয়া আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করার। সে ব্যাপারে অবশ্যই আমাদের অবস্থানটি রয়েছে। তবে আমরা আশাবাদী যে আমাদের বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মহিউল হাসান চৌধুরী এমপি মহোদয় এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব শামসুন নাহার, তারা অত্যন্ত শিক্ষাবান্ধব মানুষ এবং আমরা আশা করি তাদের সাথে আমাদের কথা হয়েছে, নানা আলাপ আলোচনা হয়েছে। যেহেতু আমাদের নির্বাচন চলছে, এই ট্রানজিশন টাইমে আমরা যাচ্ছি, আমরা আশা করি যে সংকটগুলো আছে সেগুলো উত্তরণে তারা পজিটিভ ভূমিকা পালন করবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
আমার দুইটা প্রশ্ন। তার মধ্যে একটা হচ্ছে যে সম্প্রতি আপনার বদলি এই বিষয়টা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, বা এক্ষেত্রে আপনি কি মনে করছেন? আর একটা বিষয় হচ্ছে যে অধ্যাপকের যে পদোন্নতির প্রক্রিয়া সেই সম্পর্কে একটু জানতে চাই। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে সর্বশেষ মন্ত্রী মহোদয় যিনি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, তখন তো আপনাদের আন্দোলন চলছিল, তো সেই মুহূর্তে বেশ কিছু বিষয়ে আপনারা আশ্বাস পেয়েছিলেন, তার সর্বশেষ অগ্রগতিটা আসলে কি, এটা যদি একটু কাইন্ডলি বলতেন। ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রথমত হচ্ছে বদলি সরকার যে কোনো কাউকে করতে পারে, তবে আমি মনে করি এই বদলি আমাদের নির্বাচনের বরং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা আরো অনেক বেশি উজ্জীবিত, এবং এটি নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না। তবে এই সময়টি এই ধরনের একটি প্যানেলের প্রার্থীকে বদলি করা এটা কোনোভাবেই কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়, এবং এটি নির্বাচন প্রক্রিয়ায় যে কোনো কাউকে ফেভার করা আর জন্য নিশ্চয়ই আমরা যেহেতু নির্বাচন করছি আমাদের কাছে তাই মনে হয়েছে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি যেহেতু দীর্ঘদিন সমিতি করছি, আমি আমার সহকর্মী যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ের সিনিয়র জুনিয়র যারা রয়েছেন তারা এই বিষয়টিকে একেবারে আনএক্সেপ্টেবল বলেছে। এবং আরেকটি কথা বলি, যারা হয়তো যে কোনো কারণে যেহেতু একাধিক প্যানেল হয়েছে অন্য প্যানেলের সময় তারাও বলেছেন এই কাজটি সঠিক হয়নি। ফলে আমাদের কাছে মনে হয়েছে যে এটি একেবারেই এমন একটি কাজ যেটি করা হয়েছে, যারাই করেছেন যেভাবে করেছেন না কেন। তবে এই বিষয়টির সাথে সাথে আমরা আমাদের উচ্চ পর্যায়ে মাননীয় মন্ত্রী মহোদয় সহ তাদেরকে অবহিত করেছি, এবং তিনি কেন এই কাজটি হয়েছে ইত্যাদি খোঁজ খবর নিয়ে যেটি তার কাছে মনে হয়েছে তিনি এই বিষয়টিকে যারা আমাদের সহকর্মী রয়েছেন তাদেরকে আশ্বস্ত থাকতে বলছেন যে এটি নির্বাচনকে এটি একটি নিছক বদলি হিসেবে যাতে তারা বিবেচনা নেয়। পরবর্তী সময়ে তিনি এটি কেন করেছে, কি কারা করেছে, কি হয়েছে সেটা নিয়ে তিনি তার অবস্থান তিনি নেবেন, ব্যবস্থা তিনি নেবেন, সেটি তিনি বলেছেন। আরেকটি বিষয় আপনি বলেছেন যে অধ্যাপকের পদোন্নতির বিষয়টা খুবই ক্রুশাল একটি বিষয়। আমরা ইতিমধ্যে এই পদোন্নতি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা একটি ডিপিসির জন্য সভার তারিখ নির্ধারণ করতে হয়, সেই তারিখ নির্ধারণের জন্য আমরা দিয়েছি। মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী মহোদয় বিষয়গুলো অবহিত আছেন, যে কোনো সময় হয়তো এই ডেটটি হয়ে যেতে পারে। আরেকটি বিষয় আপনি বলেছেন যে আন্দোলন কর্মসূচি নিয়ে, নিঃসন্দেহে আমরা যে সময়টা আন্দোলনটি করেছিলাম আমাদের অনেকগুলো ইস্যু ছিল আন্দোলন কর্মসূচিতে। সেই সময়টা যেহেতু নির্বাচনের আগে আগে আমরাও আন্দোলন থেকে সাময়িকভাবে সরে এসেছি, এবং যে আশ্বাসগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমি বর্তমান মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে উপস্থাপন করা হয়েছে। যেহেতু এখন একটি নির্বাচনের সময় যাচ্ছে আর আমরা নির্বাচনের দায়িত্ব নেওয়ার সাথে এবং দায়িত্ব শেষ হওয়া এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের দায়িত্ব গ্রহণ করা এই দুয়ের মাঝখানে এক যে ট্রানজিশন টাইম গেছে, সে কারণে হয়তো আমরা এই আন্দোলন কর্মসূচির বিষয়টি এখন ভাবছি না। তবে আমাদের বিষয়গুলো মাননীয় মন্ত্রী মহোদয় অবহিত আছেন, আমরা আশা করি যে তার মাধ্যমে এই সংকটগুলো সমাধান হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, যেটা হলো আমরা অতীতে দেখেছি এখনো দেখছি শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে আমলাদের পদায়ন করা হচ্ছে, তো ভবিষ্যতে প্রশাসনিক পদগুলোতে শিক্ষকদের পদায়নের বিষয়ে আপনাদের কি পদক্ষেপ থাকবে বা কি উদ্যোগ থাকবে? জি, অসংখ্য ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে সাধারণ শিক্ষার একটি সার্ভিস, ক্যাডার সার্ভিস, এবং ক্যাডার সার্ভিসের কোন পদগুলো কিন্তু সুবিন্যস্ত করা আছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিশেষ করে 2004 সালে এটি প্রথম শুরু হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে 2004 সালে অন্য ক্যাডার থেকে দেয়া হয়। তারই ধারাবাহিকতা এখন যেটি চলছে বিষয়, সেগুলোতে বিশেষজ্ঞরা ওই বিষয়ে দক্ষরাই আসলে কাজ করা উচিত। শুধু যে শ্রেণীকক্ষে পাঠদান থেকে তা নয়, এর ব্যবস্থাপনা থেকে শুরু করে এর পলিসি ফর্মুলেশন থেকে শুরু করে আসলে তাদের যদি কন্ট্রিবিউশন না থাকে, তাদের যদি পার্টিসিপেশন ওই অর্থে না থাকে, তাহলে কিন্তু শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। এবং অবশ্যই আমরা মনে করি যে আমাদের পদগুলো পুনরুদ্ধার, আমরা বলেছি এগুলো পুনরুদ্ধারে আমাদের কার্যক্রম থাকবে। যে কোনো ধরনের কর্মসূচি আমরা নিশ্চয়ই পরবর্তী সময় নেব আমাদের সহকর্মীদের সমর্থন নিয়ে। ধন্যবাদ। আমার প্রশ্নটা আমার মনে হয় যে আরো কয়দিন পরে করলেও হতো, কিন্তু আসলে আপনাদের সবাইকে একসাথে প্রশ্নটা করছি। সেটা হচ্ছে যে
40তম বিসিএস এর শিক্ষা ক্যাডারদের পদায়নের সিংহভাগকে পদায়ন করা হয়েছে উপজেলায়। পরবর্তীতে 41তম পদ সংকুলন না হয় 50 to 60%কে জেলায় পদায়ন করা হয়েছে। আবার সামনেই 43তম বিসিএস এর পদায়ন আছে। এক্ষেত্রে তাদের যখন পদায়ন হবে তখন কিন্তু আবার 40তম বিসিএস এরও 2 বছর পূর্ণ হবে। তাদেরকে নতুন করে জেলায় পদায়নের বিষয়ে আপনাদের কোনো আসলে উদ্যোগ থাকবে কিনা? নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে পদায়নের যে কাজটি রয়েছে সেটা সাধারণত মন্ত্রণালয় করে থাকে, তবে আমাদের পক্ষ থেকে আমরা যেমন এর আগের বারে যখন আপনি বললেন যে 40 ব্যাচকে সেখানে দেওয়া হচ্ছে, আমরা মনে করি যে এটি হওয়া উচিত, কিন্তু পরবর্তী 41-তে সবাইকে অ্যাকোমোডেট করা যায়নি, বিভিন্ন জায়গায় হয়তো অন্য জায়গায় তাদেরকে দেওয়া হয়েছে, তবে আমাদের মন্ত্রণালয় সেটি আমরা অবশ্যই কথা বলবো। আমরা আমাদের সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাদের এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তারা রেজ করেছেন, এবং আমরা সবসময় শিক্ষা ক্যাডারের যে কোনো কার্যক্রমে তাদেরকে সাথে পেয়েছি। সেজন্য পুরো কমিউনিটির প্রতি আমাদের এই শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সত্যিকার অর্থে একটি আমি কি বলবো কৃতজ্ঞতার বোধের জায়গা রয়েছে। এবং আমরা এখনো এই নির্বাচনকে ঘিরেও নানা ধরনের যেগুলো চলছে সেগুলো নিয়ে আমরা লক্ষ্য করেছি। আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তারা পর্যবেক্ষণ করছেন, এবং এই পর্যবেক্ষণগুলো আমরা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, এবং তার প্রতিফলন আমরা বিভিন্ন সংবাদে আমরা দেখতে পেয়েছি। সেই জন্য আপনাদের প্রতি আমি আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমরা শেষ করতে চাই, খুব বেশি কথা আমাদের আর বলবার নাই। আমি এ পর্যায়ে আমি আমাদের সাধারণ সম্পাদক প্রার্থী তাকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচন 2024 প্রফেসর শাহিদুল কবির চৌধুরী স্যারের নেতৃত্বে যে প্যানেল হয়েছে, শাহিদ, তানবীর এবং মুস্তাফিজ লিখন প্যানেল, সেই প্যানেলের ইস্তেহার প্রদান আমাদের উপস্থিত আছেন আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ। আমরা বিশ্বাস করি, স্যারও বলেছেন, যদি শিক্ষার উন্নয়ন করতে হয় আমার মনে হয় সবাইকে নিয়ে এই কাজ করতে হবে, এবং আপনারা যারা আছেন সাংবাদিকবৃন্দ, আপনারা এই আমাদের শিক্ষা সংক্রান্ত সকল কাজেই বা শিক্ষা সংক্রান্ত সকল অসঙ্গতি আপনারা তুলে ধরেন সবসময়। আমরা বিশ্বাস করি যে সামনের নির্বাচনটা আমরা এরকম করে আপনারা অবলোকন করতেছেন, এবং আমাদের যারা প্যানেল হয়েছে নির্বাচনী ইশতেহার দেখতেছেন। আমাদের মূল বিষয়টা হচ্ছে, আমাদের যে প্যানেলটা হয়েছে সেই প্যানেলটা হচ্ছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং মহান স্বাধীনতার চেতন ও আদর্শকে আমরা ধারণ এবং লালন করি। এটা হচ্ছে আমাদের আদর্শিক জায়গা, এবং এই প্যানেলটা হয়েছে আমাদের এখানে নির্বাচনী পরিচালনা কমিটির যে আহ্বায়ক আছেন স্যার হয়তো বলবেন। এই প্যানেলটা হয়েছে মূলত হচ্ছে, আপনারা জানেন যে আমাদের 2022 সালে 5টা প্যানেল ছিল নির্বাচনে। এখন 5টা প্যানেল থেকে আজকে 3টা প্যানেল হয়েছে। 3টা প্যানেল, বাকি 3টা প্যানেল মিলে মূলত একটা প্যানেল হয়েছে। আমরা যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং মহান স্বাধীনতার চেতনাতে বিশ্বাস করি, আমরা মিলে মূলত একটা প্যানেল দিয়েছি। আমরা মনে করি যে আমরা যদি একসাথে চলতে পারি, এক ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি, তাহলেই যে আমাদের দীর্ঘদিনের সমস্যাগুলো আছে, আমি আসলে বৈষম্য বলবো না, সমস্যা বলবো, অনেকেই হয়তো তাদের সমস্যা সমাধান করতে পেরেছেন, অন্যান্য ক্যাডারগুলি আমরা হয়তো পারিনি। তো আমি বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো, যদি আমাদের সাধারণ সদস্য যারা আছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করবেন, ওনারা যদি মনে করেন যে না, আমরা আমাদের যে প্যানেলটা হয়েছে সেই প্যানেল ক্যাডারের স্বার্থ সংরক্ষণ করতে পারবেন, এবং আমাদের যদি ভোটাধিকার প্রয়োগ করেন, আমরা মনে করি যে আমাদের ক্যাডারের যে সমস্যা স্যার বিশদভাবে বর্ণনা করেছেন। আমি মনে করি বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারের আমরা যদি পদ সৃজনের কাজ, আপনারা শুনেছেন যে পদ সৃজনের কাজটা উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে, মানে এগিয়ে গেছে অনেক দূর, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় 11টা কলেজকে অনুমোদন দিয়ে দিয়েছে।
সেই ক্ষেত্রে যদি 2 বছরের মধ্যে পদ সৃজনের অনেক দূর এগিয়ে যায়, অর্থাৎ 100 কলেজের পদ সৃজন হয়ে যায়, আমাদের পদোন্নতি সমস্যাগুলো চলে যাবে, থাকবে না। সেই বিষয়ে এই সমস্যাটা আমাদের চলমান আছে, এই কার্যক্রমটা। এবং আমরা যদি অধ্যাপক যে পদটা আছে এই পদটাকে 3য় গ্রেডে উন্নীতকরণ করতে পারি, এবং আমাদের যে স্যার বললেন যে আমাদের অধ্যক্ষ পদক্ষ মহোদয়দের জন্য যদি আমরা যানবাহনের ব্যবস্থা করতে পারি এবং অর্জিত ছুটির বিষয়টা যদি অর্জিত ছুটির বিষয়টা এই বিষয়টা যদি আমরা রিসিভ করতে পারি, আমি বিশ্বাস করি যে আমাদের ক্যাডারের 70% সমস্যা এর মধ্যেই সমাধান হয়ে যাবে। এবং এই কাজগুলোকেই আমরা প্রাধান্য দিচ্ছি, এবং আমরা মনে করতেছি যে আমরা নির্বাচিত হতে পারলে 2 বছরের মধ্যে শেষ না করতে পারলেও আমরা যথেষ্ট সংখ্যক অগ্রগতি পাবো, আমরা এগিয়ে যেতে পারবো, এগিয়ে নিতে পারবো, সেই চিন্তা করতেছি। এবং আপনারা এখানে এসেছেন, আপনাদের এখানে আসার জন্য এবং আমাদের যারা উপস্থিত আছেন আমাদের প্রার্থীগণ সবাইকে আমি শুভেচ্ছা এবং সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমরা একেবারেই শেষ পর্যায়ে, আমি এই পর্যায়ে আমাদের নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট জনাব বিপুল চন্দ্র সরকার, যিনি আমাদের এই সমিতিরও যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের নির্বাচিত গত কমিটিতে, তিনি এখন এই কমিটিতে এই নির্বাচন পরিচালনার সাথে তিনি আমাদের যুক্ত রয়েছেন। একই সাথে তিনি আপনারা জানেন যে স্বাধীনতা বিসিএস যে সংসদ রয়েছে তারও একজন প্রতিষ্ঠাতা নেতা। আমি তার কথার মধ্য দিয়ে আমরা আজকের এই সভাটি এখানে শেষ করব। শুভ সন্ধ্যা। রোড টু স্মার্ট এডুকেশন কে ধারণ করে শাহেদ তানভীর মুস্তাফিজ অর্থাৎ গ প্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই ইশতেহার ঘোষণার উপস্থিত আছেন গ প্যানেলের প্রার্থীবৃন্দ। গ প্যানেল, গ ব্যালট, এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সহকর্মীবৃন্দ। আমি অনেকক্ষণ ধরে আমাদের গ প্যানেলের সভাপতি প্রার্থীর যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন সেটি শুনলাম। অত্যন্ত সুন্দরভাবে গ প্যানেল নির্বাচিত হলে কি করবে সেটি আসলে ঘোষণা করেছে। এরপরে সাধারণ সম্পাদক প্রার্থী বক্তব্য দিয়েছে। আমি শুধুমাত্র একটি আহ্বান জানাতে চাই, আগামী 9 তারিখ, একদিন পরেই নির্বাচন। এই নির্বাচনে ভোটারদেরকে অনুরোধ করছি যে আপনারা বিবেচনা করে ভোট দিবেন। গত নির্বাচনের মতো এক প্যানেলের সভাপতি, আরেক প্যানেলের সহসভাপতি, আরেক প্যানেলের সাধারণ সম্পাদক, এভাবে করে নির্বাচিত না করে আপনারা একটি প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করুন। তাহলে আমাদের শিক্ষা ক্যাডারের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান সহজ হবে। আর একটু বিবেচনা করে দেখবেন যে কারা নির্বাচিত হলে বা কোন প্যানেল নির্বাচিত হলে ক্যাডারের স্বার্থ সংরক্ষণ হবে, সেটি ভেবে চিনতে আপনারা যে কোনো একটি প্যানেলকে ভোট দিবেন। যদিও আমরা মনে করি, ক্যাডারের অধিকাংশ মানুষ এখন মনে করে যে গ প্যানেলই যোগ্য প্যানেল, তারপরও আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম। 9 তারিখ সারাদিন আপনারা বিবেচনা করে গ ব্যালটে ভোট দিয়ে পূর্ণ প্যানেলে বিজয়ী করবেন, এই আহ্বান জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চির